নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান আয়ুর্বেদ, যা আপনাকে সত্যি সত্যি পারে একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে। কারণ আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানে কিন্তু শুধুমাত্র যে আপনার শারীরিক ক্ষমতার উন্নতি তা কিন্তু নয়, মানসিক এবং আধ্যাত্মিক দিক দিয়েও উন্নতিতে সাহায্য করে আয়ুর্বেদ। আয়ুর্বেদই পারে আপনাকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন দিতে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ভীষণ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু ইদানিং যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল বলুন অনেকটাই কিন্তু ফাস্ট হয়ে গিয়েছে, এবং তার জন্য কিন্তু আমাদের মানসিক স্ট্রেসটাও প্রচন্ড পরিমাণে দিন দিন বেড়েই চলেছে। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু সাকসেসের পিছনে দৌড়াচ্ছি, আর এই দৌড়তে দৌড়তেই কিন্তু আমরা অনেক সময় ভুলেই যাচ্ছি আমাদের শরীরের দিকটা দেখার জন্য। তার জন্য কিন্তু কি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু কনজিউম করছি, এবং এই সকল যে মেডিসিন কনজিউম করছি করতে করতে কিন্তু আমরা ভুলেই যাচ্ছি আমাদের শরীরটা কখন একটা রোগের বাসা হয়ে যাচ্ছে। তার কারণে আমরা কি হচ্ছে, খুব অল্প বিস্তর কারণে, ধরুন কারোর গ্যাস হচ্ছে, কারোর অ্যাসিডিটি হচ্ছে, কিংবা হচ্ছে না, না হলেও কিন্তু আমাদের মনে হচ্ছে না যদি আমরা একটা ট্যাবলেট কনজিউম না করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো না, কিংবা শরীরটা অসুস্থ বোধ করছি। এই যে একটা প্যানিকের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, কিংবা এই যে প্যানিকটা আমাদের মধ্যে হচ্ছে কেন হচ্ছে, এত কিছু আমরা কেন এভাবে রয়েছি, কেন এত স্ট্রেসের মধ্যে দিয়ে লাইফটা লিড করছি, যিনি এই সুন্দর ব্যাখ্যাগুলো আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন এবং প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনকে যিনি সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য ম্যাম। কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ভীষণ ব্যস্ততার মধ্যে থাকছেন, তবুও কিন্তু লাইভে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ম্যামের লাইভে আসা। তো চলুন আরো একবার আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ম্যাম আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তো প্রত্যেকেরই একটা হেভি হেট্রিক লাইফস্টাইল চলে আসছে, মানে 8 থেকে 80 সকলেই একটা কিন্তু বেশ নিজেদের লাইফস্টাইলটা বলুন কিংবা নিজেদের লাইফে একটা কোনো কিছু অ্যাচিভমেন্ট বলুন, তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দৌড়াচ্ছে, এবং বাইরের খাবারের প্রতি ঝোঁক তাদের বেরিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন নানা রকম স্ট্রেসের থেকে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্সিমার মতন রোগ, মানে আজকালকার দিনে ভীষণ দেখা দিচ্ছে। তো এই রোগটা কি যদি একটু দর্শকদেরকে জানান আর কি। দেখুন, এক্সিমা একটি আমাদের স্কিন ডিজিজ। এটা আমরা অনেকেই হয়তো এক্সিমার নাম শুনেছি বা আমরা জানি। এই কথাটা একদমই ঠিক যে আমাদের খাওয়া দাওয়ার একটু গরমিলের জন্য অতিরিক্ত যদি আপনি বাইরের খাওয়া দাওয়া খান, বা যদি অতিরিক্ত লবণযুক্ত খাবার আপনি যদি খান, এক্সট্রা সল্ট, এক্সেসিভ সল্ট, এগুলো খেলে কিন্তু আপনার স্কিনের সমস্যা বাড়বে। বা যদি আপনার স্কিনের কোনো সমস্যা না থাকে, হয়তো আপনার নতুন করে স্কিনের সমস্যা আসতো। এক্সিমা একটি আমাদের স্কিনের একটা আমাদের ওপরের লেয়ারের মধ্যেই চামড়াটা আপনার শক্ত হয়ে যাবে, খুব প্রচন্ড ইচিং হবে ওই জায়গাটার মধ্যে। আর আপনার যে যে জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে তার ধারগুলো দেখবেন আপনার হয়তো গোল হয়ে থাকছে বা ফুলে থাকছে, তার থেকে আপনার হয়তো আস্তে আস্তে স্কেলিংও হতে পারে, সাদা সাদা চামড়া মতো আপনার উঠতে পারে। মেইনলি যেটা দেখা যায় যে চামড়াটা খুব শক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় ইচিং হচ্ছে বা ব্ল্যাকিশ ডার্ক স্পট ওই জায়গাটার মধ্যে হয়ে যাচ্ছে। মেইনলি এটা দেখা যায় আমাদের হাঁটুতে, কনুয়ে বা পায়ের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা দেয়। সারা শরীরেও আপনার দেখা দিতে পারে, কিন্তু এই জায়গাগুলোতে বেশিরভাগ দেখা দেয়। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে সেম সমস্যাটি আসতে পারে। খুব কম বয়সের বাচ্চাদের মধ্যে সেরকম ভাবে দেখা যায় না, একটু অ্যাডাল্ট বা একটু সিনিয়র গ্রুপেই এই সমস্যাটি একটু বেশি দেখা দিয়ে থাকে। ম্যাম এক্সিমার মতন রোগ কি ধরুন আজকালকার তো অনেকেই রয়েছেন যারা হয়তো বাইরে কিংবা ঘোরাফেরা করছেন, তো সেক্ষেত্রে যারা বেশি বাইরে কাজ করছেন তাদের মধ্যেই কি দেখা দিতে পারে, নাকি যারা ভেতরে ধরুন হাউসওয়াইফ মতন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে? মেইনলি যারা বাইরে খাওয়া দাওয়া করে বা বাইরে যারা থাকে, যাদের লাইফস্টাইলের মধ্যে একটু বাইরের খাওয়া দাওয়া বেশি হয়, বা হয়তো জামা কাপড় ক্লিয়ার মানে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছেন না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বেশি দেখা দেয়। যারা ঘরে থাকেন তাদের যে একদমই হবে না এরকম কোনো ব্যাপার নেই, তাদের ক্ষেত্রেও হতে পারে যদি খাওয়া দাওয়ার মধ্যে আপনার যেটাকে আমরা এক্সেসিভ সল্ট যুক্ত খাবার আমি যেটা বললাম সেরকম খাওয়া দাওয়া যদি খায়, বা যদি আপনার ধরুন প্রপারলি আপনি নিজেকে আপনি হাইজিন মেনটেন করছেন না, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না, সেখান থেকে আপনার হতে পারে। তবে এক্সিমা একজন থেকে আরেকজনের মধ্যে কিন্তু ছড়ায় না, সেটা নিয়ে কোনো ভয় নেই যে একজনের হয়েছে তো আরেকজনেরও হবে, সেটা নিয়ে কিন্তু কোনো ভয় থাকবে না। ম্যাম আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। হ্যাঁ একটু জোরে কথা বলবেন, কে বলছেন?
আমি রাকেশ দত্ত বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে রাখো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। আমার এজ হচ্ছে 29। হুম। সমস্যা হচ্ছে আমার মুখে মানে লাল লাল মুখ দাগ রয়েছে। হ্যাঁ, কোথায় রয়েছে? লাল লাল মুখে। মুখে লাল লাল দাগ হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ বলুন। মানে এই দাগটা আপনার কতদিন ধরে রয়েছে? এটা 230। 1 বছর হয়ে গেছে। মানে এই যে দাগটা হচ্ছে, মানে এর জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন, কোনো ডাক্তার দেখিয়েছেন? না, এটা মানে জোর লাগিয়েছিলাম কিন্তু কিছুদিন ভালো ছিল, তারপরে আবার দেখতে হচ্ছে। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন এবার। আচ্ছা, ওই দাগগুলোর মধ্যে আপনার ইচিং হয়, চুলকায় জায়গাগুলো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা। আর শীতের সময় বেশি হয় না 12 মাসই আপনার সেটা অল্প বিস্তর চলতে থাকে? না, লক্ষ্য দিতে আমরা হ্যাঁ, কি বললেন? চিকিৎসা দেখতে। শীতের সময় বেশি হচ্ছে। তো কোনো পরীক্ষা কিছু করাননি? আপনার আইজি রিপোর্ট, অ্যালার্জি রিপোর্ট কিছু করাননি? না না, কোনো রিপোর্ট নেই। আচ্ছা, তো দেখুন, প্রথমত তো আপনাকে একটা আইজি রিপোর্ট করতে হবে, একটা অ্যালার্জির টেস্ট আপনাকে করতে হবে, যে আপনার শরীরের মধ্যে অ্যালার্জির মাত্রাটা কতটা রয়েছে সেটা জানতে হবে। নখ লাগানো একদমই আপনার চলবে না। যদি আপনার খুব ইচিং হচ্ছে, আপনি শক্ত একটা কটনের কাপড় দিয়ে জায়গাটাকে একটু ঘষে দিন। নখ লাগাবেন না একদমই। আর সপ্তাহে একদিন একটু চেষ্টা করবেন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে চান করার। আর একদিন অন্তর অন্তর একটুখানি কাঁচা হলুদ আপনি খালি পেটে চিবিয়ে খাবেন, এই কাজটা অবশ্যই করবেন। আর আইজি রিপোর্টটা আমি বলবো যে ইমিডিয়েটলি একটু আপনার আইজি রিপোর্টটা করান, যে আপনার শরীরে অ্যালার্জির মাত্রাটা কতটা কি রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে। তাহলে সেখান থেকেও কিন্তু আপনার ডিজিজটাকে ঠিক করা যেতে পারে। শুধু শুধু আপনার র্যাশেস হচ্ছে বা ইচিং হচ্ছে তার জন্য আপনি কোনো মেডিসিন নিচ্ছেন, সেটা ঠিক হয়ে যাচ্ছে, সেরকম ভাবে চললে কিন্তু একদমই হবে না। নখ লাগাবেন না একদমই। আর একটু নিম পাতা সেদ্ধ করে জলটা দিয়ে আপাতত আপনি চান করা শুরু করুন। অনেক ধন্যবাদ। আপনাকে আরেকবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে বাঁকুড়াতেও কিন্তু এই মুহূর্তে চেম্বার রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তাছাড়া আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। কোন ডাক্তারবাবুকে কোন ক্লিনিকে আপনারা কখন পাবেন এবং কোন ডাক্তারবাবু কখন থাকবেন, আপনার নিকটবর্তী কোন ক্লিনিক হবে, এইসব যাবতীয় তথ্য, তাছাড়া কোন ডাক্তারবাবুকে আপনারা দেখাতে চাইছেন এবং যাবতীয় যে পুঙ্খানুপুঙ্খ যে ছোট ছোট তথ্যগুলো রয়েছে, যিনি হয়তো এখন আপনি বলতে পারছেন না, যা হয়তো আপনারা জানতে চাইছেন, অবশ্যই কিন্তু নিচে এই হেল্পলাইন নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে কিন্তু আপনার সুস্থতার চাবিকাঠি। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। কলকাতা থেকে জেলা এবং গ্রাম থেকে শহর, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাক্তারবাবুরা দৌড়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিভাবে ভালো থাকবেন, আগামী দিনে কিভাবে সুস্থ থাকবেন, তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুদের এই লড়াই। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো ম্যাম, বলছি আমার তো ফিস্টুলার সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা বলুন, আগে আপনি বলুন আপনি কোথা থেকে বলছেন আর আপনার বয়সটা একটু বলবেন। আমি শেয়ারবাজার থেকে বলছি, শেয়ারবাজার। শোভা বাজার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা বলবেন ম্যাডাম একটু। আমার 61। 61। আচ্ছা 61। আমার একটু প্রচুর সমস্যা আছে। আমি বলছি আমার ফিস্টুলা আছে, একটু ফিস্টুলা। আচ্ছা আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটি আপনার? আমার তো বেশি দিন না, আমি ওই একজন মায়ের ডাক্তারকে ওষুধ খেতাম, ওষুধ খেয়ে থেকে আমার হয়েছে। আর 6 মাস হয়েছে মাত্র। 6 মাস হয়েছে। আচ্ছা, তার থেকে কোনো রস বা পুঁজ কিছু বেরোয়? না 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 না, কিচ্ছু বেরো না। একটা মাংসপিণ্ডের মতো একটা পাশে হয়ে আছে। একটা মাংসপিণ্ডর মতো হয়ে আছে আপনার পায়খানা রাস্তায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এটা যে আপনার হ্যাঁ আপনার যেটা ফিস্টুলা হয়েছে এটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, আপনার যেটা ফিস্টুলা হয়েছে সেটা আপনাকে কে বলেছে? ওটা আমি হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, দেখা দেখছিলাম, উনি বলছেন ওটা ফিস্টুলা। দেখুন, আর কোনো সমস্যা কিছু বলবেন আপনি? অসুবিধা হয়নি, কিন্তু আমি বলছি আমার কি ছানা আমি খাই, একটু ছানা খাটা চলবে সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, ছানা খাওয়া চলবে মা, কিন্তু আগে আমি আপনাকে একটা কথা বলবো, যে আপনার যে ডাক্তারবাবু আপনাকে দেখিয়ে এটাকে ফিস্টুলা বলেছে, প্রথম কথা এটি আপনার ফিস্টুলা নয়। আপনার যদি পায়খানা রাস্তার মধ্যে যদি একটি মাংসপিণ্ডর মতো যদি হয়ে থাকে, যেটা মাংসপিণ্ডর মতো হয়ে ঝুলে আছে, তার কোনো মুখ নেই বা সেখান থেকে কোনো ধরনের কোনো পুঁজ বেরোয় না বা রস বেরোয় না, তাহলে সেটি ফিস্টুলা নয়, সেটি আপনার পাইলসের সমস্যা রয়েছে, এক্সটার্নাল পাইলস বা অর্শের সমস্যা রয়েছে।
আপনার রোগটা নিয়েই আপনি জানেন না, আপনি ছানা খাবেন না দুধ খাবেন না ঘি খাবেন, এটা যদি আপনার কনসার্ন হয় তাহলে কিন্তু হবে না। প্রথম কথা, এটা আপনার ফিস্টুলা নয়, এটি আপনার পাইলসের সমস্যা রয়েছে। আগে জিনিসটা ভালো করে আপনি ডিটেক্ট করতে হবে। খেতে তো পারবেনই, আপনি সবই খেতে পারবেন, খাওয়াতে কোনো বারণ নেই, সবই আপনি খাবেন, শুধুমাত্র আপনি আদা খাবেন না, সেটা রান্না করা হোক বা কাঁচা হোক, আদা খাওয়া আপনার চলবে না। আপনি এখন বলছেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না, তার মানে সমস্যা যেহেতু হচ্ছে না, আপনি এইটা নিয়ে একদমই আপনি চিন্তিত নন। আপনি চিন্তিত আপনি ছানা খেতে পারবেন কিনা। তো চিন্তার বিষয়টা হতে হবে যে এই যে আমার একটা, এটা তো আপনার উপবৃদ্ধি শরীরের মধ্যে, এই চামড়াটা যে এক্সট্রা যে মাংসপিণ্ড তো হওয়ার তো কথা নয়, সবার তো এটা হয় না। আপনার যখন হয়েছে সেখান থেকে আজকে 6 মাস হয়েছে, তাই কোনো সমস্যা আপনি ফিল করতে পারছেন না। আরো 6 মাস গেলে তারপর সেখানে আপনার ব্যথা হতে পারে, জ্বালা যন্ত্রণা হতে পারে, ব্লিডিং হতে পারে, আপনার স্টুলের সাথে রক্ত আসতে পারে। তখন আপনি যদি চিন্তা করেন তখন দেখবেন আপনি অনেকটা পিছিয়ে গেছেন। তো একদম ইনিশিয়াল, এখন একদম শুরুয়াত, এই জিনিসটাকে আপনার ঠিক করতে হবে। নয়তো যদি আপনার এই পাইলসের সমস্যা যদি অনেক দিন ধরে আপনার মধ্যে থাকে, সেটা কিন্তু কোলন ক্যান্সারের একটা কারণ হতে পারে। তো আপনি যদি না চান যে আমি অতটা দূর অবধি আমি যাব, আপনি শোভাবাজার থেকে ফোন করেছেন, হাতিবাগান আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক বুধবার আমাদের সেখানে চেম্বার হয়। আমি আপনাকে বলবো যে একটুখানি, আজকে যেমন শুধু ছানা খেতে পারবেন কিনা জানার জন্য ফোনটা করেছেন, এইবার একটু নিজেকে নিয়ে সচেতন হয়ে আপনি একটু আমাদের চেম্বারে এসে যোগাযোগ করবেন। যদি আপনি মনে করেন যে না, ঠিক ট্রিটমেন্ট করার দরকার আছে, নিজেকে যদি ভালোবাসেন, তাহলে একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে সব বুঝিয়ে দেবে যে কিভাবে কোথায় কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। এর টেস্ট করার দরকার রয়েছে, এর চিকিৎসা করার দরকার রয়েছে। আজকে কোনো সমস্যা নেই, যখন 6 মাস পর সমস্যা চলে আসবে তখন কিন্তু আপনি এই দিক ওদিক হাতরে কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। তাই একটু সচেতন হয়ে আমি বলবো একটু চিকিৎসাটা করান। আপনার 6 মাসের সমস্যা 6 সপ্তাহের মধ্যে সেটা আপনার ঠিক হয়ে যাবে। ম্যাম, এই ফোনটা সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো যে পাইলসের সমস্যা এক্স্যাক্টলি ঠিক কোন কারণে হয়ে থাকে মানুষের? প্রথমত আমরা অনেকেই হয়তো জানি যে পাইলসের সমস্যা বা ফিশার ফিস্টুলা যেটাই হোক কনস্টিপেশনের জন্য হয়। শুধুমাত্র কনস্টিপেশন নয়, আপনার যদি লুজ মোশনেরও সমস্যা থাকে, যে আপনার মাসের 30 দিনের মধ্যে আপনার 17 দিন 20 দিন আপনার লুজ মোশনই চলছে, সেখান থেকেও কিন্তু আপনার পাইলস বা ফিশার বা ফিস্টুলার কিন্তু হতে পারে। কিছুটা জেনেটিক, যদি মা বাবার মধ্যে থাকে তাহলে সন্তানের মধ্যে সেটা আসতে পারে। যারা খুব বেশি ড্রাই খাবার খায় বা খুব বেশি স্পাইসি খাবার খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু পাইলস হওয়ার সমস্যাটা আসতে পারে। ফিস্টুলা ভেতরে ভেতরে একটা ইনফেকশন সৃষ্টি করে দেয়। আমি যে ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনো মুখ আছে কিনা, কোনো তার থেকে পুজ বেরোয় কিনা বা রস বেরোয় কিনা, সেটা কিন্তু ভেতরে ভেতরে ইনফেকশন করে আপনার পায়খানা রাস্তার ভেতরটা ট্র্যাক্টের মতো বানিয়ে দেয়, চ্যানেল একটা লাইন পাইপলাইনের মতো করে বানিয়ে দেয়। তো সেটা একটা ইনফেকশন থেকে আপনার হতে পারে। আর আপনার শুধুমাত্র পাইলস ফিশার বা ফিস্টুলা নয়, প্রোক্টাইটিস বলেও একটি সমস্যা রয়েছে, যেখানে আপনার যে পায়খানার রাস্তা অ্যানাস যেটা রয়েছে সেটা আপনার ফুলে থাকবে বা লাল হয়ে থাকবে, গোটা জায়গাটা রিংয়ের মতো যে জায়গাটা সেটা আপনার ফুলে থাকবে বা লাল হয়ে থাকবে। তো এইগুলো কিন্তু শুধুমাত্র কনস্টিপেশন থেকে নয় বা শুধুমাত্র লুজ মোশন থেকে নয়, আপনার খাওয়া দাওয়া, আপনার লাইফস্টাইল বা জিনগত কারণেও কিন্তু হতে পারে। আয়ুর্বেদ পদ্ধতিতে মানে একটা ট্রিটমেন্ট মানে শুধুমাত্র যে আপনি শারীরিকভাবে সুস্থ তা কিন্তু নয়, আপনি মানসিকভাবেও অনেকটা সুস্থ হয়ে উঠবেন, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ দরকার। এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আপনি কিভাবে আগামী দিনগুলোতে একটু সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করব। আমরা বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার নামগড় থেকে ব্যবসায়ী মুখার্জি বলছি ম্যাডাম। তো আমার ইমিউনজনিত সমস্যা ম্যাডামের কাছ থেকে জানবো, আর চুলের পড়ে যাচ্ছে, প্রচুর চুল পড়ছে এখন, সেইটার প্রতিকার জানবো। আর চুলে প্রচুর ব্রণ হচ্ছে, ওই খাবার বেশি খাচ্ছি, প্রচুর ব্রণ হচ্ছে, তো ওটার জন্য কি করবো? আচ্ছা, মানে ব্রণটা কি আপনার হচ্ছে? হ্যাঁ, আমারই হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স হচ্ছে ম্যাডাম 21 ইয়ার্স, কলেজে পড়ছি 3rd ইয়ার। হ্যাঁ, শুনুন ম্যাম বলছেন। একটা তো আপনি বললেন যে আপনার ব্রণ সমস্যা হচ্ছে, চুল পড়ার সমস্যা হচ্ছে, আর পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে আপনার, তাই তো? কি সমস্যা বললেন ম্যাডাম? আপনার মাসিকের কোনো সমস্যা রয়েছে, পিরিয়ডস এর কোনো সমস্যা রয়েছে? না না, ওটার কোনো সমস্যা নেই ম্যাডাম। আচ্ছা, থাইরয়েড টেস্ট করিয়েছেন কখনো? থাইরয়েড না করিনি। করাননি। তো আপনার এই যে চুল পড়ার সমস্যা বা আপনার যে ব্রণ হচ্ছে, এগুলো কতদিন ধরে হচ্ছে আপনার? ম্যাডাম এই চুলটা পড়ছে 7-8 দিন হলো, বেশি পড়ছে। আর বড়টা হচ্ছে যখন ক্লাস 7-এ পড়তাম
ছিলাম তখন থেকে শুরু করে এই আজকে কলেজের সারিয়ার হয়ে গেছে, এতদিন পর্যন্ত রয়ে গেছে ওটার জন্য তখনও একটু কমে, কিন্তু পুরোটা ক্লিয়ার হয়নি। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা এই দুটো ছাড়া? এই দুটো ছাড়া ম্যাডাম সমস্যা বলতে একটু থাইরয়েডের সমস্যা আছে, তো তার জন্য আমি ফিজিওলজি এমডি ইউজ করছি। কিসের সমস্যা রয়েছে আপনার? কি কি আরেকবার বলুন। মানে ওই থাইরয়েডে, মানে যে থাইরয়েডের একটু সমস্যা ছিল। স্নায়ু রোগ? হ্যালো, হ্যালো, বলুন ম্যাম। হ্যাঁ বলছি, ম্যাম জিজ্ঞেস করছেন আপনার কি স্নায়ু রোগের সমস্যা বলছেন আপনি? হ্যাঁ, থাইরয়েডের সমস্যা আছে। আচ্ছা, আচ্ছা। বেশ। ঠিক আছে, দেখুন আপনি শুনতে থাকুন। আপনার মাত্র 21 বছর বয়স, অনেকগুলো সমস্যা আপনি বলে দিলেন। যেটা আপনি বললেন যে আপনার চুল পড়ার সমস্যাটা আপনার 6-7 দিনের হচ্ছে। দেখুন, প্রত্যেক দিন আপনার যদি মোর অর লেস 100টার মতো চুল পড়ছে, দ্যাট ইজ নর্মাল। কিন্তু 100টা মতো চুল যখন পড়বে, আবার অ্যাটলিস্ট আপনার 50 থেকে 60খানা চুল নতুন করে আসতে হবে। এবার যদি সেটা না আসে যে না আমার এভরিডে আমার 100টা করে চুল পড়ে যাচ্ছে কিন্তু নতুন করে চুল আপনার আসছে না, সেখানে কিন্তু আপনার এটা জানতে হবে যে কেন আপনার এই হেয়ার ফলের সমস্যাটা হচ্ছে। ক্লাস 7 থেকে আপনার ব্রণর সমস্যা আপনি বললেন, তো সেটাও কিন্তু আপনার লিভারের সমস্যা থেকে সেটা হতে পারে। যদি আপনার অ্যালার্জি লেভেল বেশি থাকে শরীরে তাহলে হতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু এটা আপনার হতে পারে। সেম আপনার চুল পড়ার সমস্যা আপনার লিভার বা থাইরয়েডের জন্য কিন্তু হতে পারে। কোথায় সমস্যা আগে সেটাকে বুঝতে হবে। তার জন্য আমি আপনাকে বলবো যে আপনি 3টে পরীক্ষা আগে করাবেন। একটা আপনার থাইরয়েডের জন্য TSH রিপোর্ট করান, লিভারের জন্য LFT রিপোর্ট করান, অ্যালার্জির জন্য IgE রিপোর্ট করান। এই 3টে রক্ত পরীক্ষা আপনাকে করতেই হবে অবশ্যই। আরেকটা যেটা আপনি বললেন যে আপনার স্নায়ুর সমস্যা রয়েছে, তার জন্য আপনি একটা মেডিসিন নিচ্ছেন, সেখান থেকেও কিন্তু আপনার সাইড এফেক্ট স্বরূপ আপনার শরীরের মধ্যে আর অন্যান্য অনেক ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। আপনার যে চুল পড়ার সমস্যা সেটাও আপনার এই মেডিসিনের সাইড এফেক্টের জন্য হতে পারে। তো 21 বছর বয়সে আপনাকে এতগুলো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, শুনে সত্যি খারাপ লাগছে। তো আমি একটু আপনাকে বলবো যে দেখুন, চুল, স্কিন এগুলো হয়তো আপনার ট্রিটমেন্ট মোটামুটি আপনি একটু করলে ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে খুব বেশি ভাবার বিষয় নয়। কিন্তু আগে রুল আউট করতে হবে কেন সমস্যাটা হচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে আপনার নার্ভের সমস্যা রয়েছে, যে আপনার স্নায়ুর সমস্যা রয়েছে, সেটা নিয়ে কিন্তু আপনাকে একটুখানি সচেতন হতে হবে আর সঠিকভাবে কিন্তু চিকিৎসাটা করতে হবে। আপনি যে মেডিকেশনের মধ্যে রয়েছেন সেটা যাতে এরকম না হয় যে সারা জীবন আপনাকে এই ওষুধটা খেয়ে যেতে হবে। তার তো একটা আপনার শেষ থাকবে। আপনার কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য আপনি ওষুধ খেলেন, আপনি সুস্থ হয়ে গেলেন। এবার আপনার সমস্যাটা আপনার হলো, আপনি সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু হতে পারে না। একটুখানি আপনাকে বলবো যে যদি আপনি মনে করেন যে না আপনার এই সমস্যাগুলো থেকে আপনাকে বেরোতে হবে, একটুখানি আপনাকে আমি যোগাযোগ করতে বলবো আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি, সেখানে আপনি একটু যোগাযোগ করবেন। এনবি প্রিয়ানি আর আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টর বাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনি এবং আপনার প্রিয়জন যাতে সত্যি সত্যি জীবনে একটু উন্নতি করেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই যাতে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। আর ইতিমধ্যেই কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবি প্রিয়ানি আর আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়াও কিন্তু এই মুহূর্তে আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়াতে এবং মেচেদাতে কিন্তু আবার আপনারা পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এস ভাদুরীকে, বর্ধমানে পাবেন আবারও ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এস খাকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোল এবং কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটি এবং শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পাবেন কিন্তু আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে এবং আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সঠিক পদ্ধতিতে এবং সঠিক রেমেডির মাধ্যমে একদম আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাকে যারা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারেন তারাই হচ্ছেন এনবি প্রিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকেরা। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন?
আমি বর্ধমান থেকে বলছিলাম, বলুন। সুশান্ত দাস। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন সুশান্ত বাবু? আমার সমস্যা হচ্ছে মায়ের সমস্যা। মায়ের আচ্ছা। পায়ে না ওই মানে এক সপ্তাহ হয়ে গেল পায়ে একটা ওই মানে পেরেক ফুটেছিল, তো ওটা দিয়ে তারপরে টিটেনাস নিয়েছি, কিন্তু না ওই ঘাটা যে না ওটা শুকোচ্ছে না। আচ্ছা, আপনার মায়ের বয়সটা কত বলবেন? 55 বছর। 55 বছর। আচ্ছা, শুনুন। ওনার সুগারের কোনো সমস্যা রয়েছে? না, সুগার তো নেই, কিন্তু রিসেন্ট টেস্ট করাইনি, কিন্তু আগে টেস্ট করানো হয়েছিল, নেই। আচ্ছা, দেখুন, যদি ওনার ঘাটা আপনি বলছেন যে শুকোচ্ছে না, আপনার টিটেনাস নেওয়া হয়ে গেছে, তাহলে আমি বলবো যে একটু ওনার কিন্তু সুগার রিপোর্টটা একটু করার। হতে পারে যে ওনার মধ্যে হয়তো একটু সুগার লেভেলটা যদি বেড়ে থাকে, তাহলে কিন্তু ওই যে ঘাটা যেটা বলেন যে পেরেক ফুটে যে ঘাটা হয়েছে, সেটা কিন্তু শুকোতে একটু টাইম লাগবে। তো তার জন্য একটুখানি আমি বলবো যে একটু সুগার রিপোর্টটা আগে একবার করিয়ে নিন। আর একটা সিবিসি রিপোর্ট অবশ্যই করাবেন। সিবিসি রিপোর্ট করলে তার মধ্যে আপনার কিছু প্যারামিটার্স রয়েছে। রিপোর্টটা একটু আমি একটু দেখাতে বলবো আপনাকে, যে কোনো ডক্টরকে দেখান, বা যদি আপনি আমাদেরকে দেখাতে চান, কারণ সিবিসির মধ্যে হতে পারে যে ওনার প্লেটলেট কাউন্ট ওনার কম রয়েছে, তাহলে ঘা শুকোতে সময় লাগতে পারে, বা ব্লিডিং হতে পারে সেখান থেকে। ডাব্লিউবিসি আরবিসি কম থাকলে সেখানে ঘা শুকাতে আপনার সময় লাগতে পারে। তো কি সমস্যা সেটা জানার দরকার রয়েছে, তার জন্য একটা সিবিসি রিপোর্ট করার, আর একটা আপনি সুগার রিপোর্ট করার। এবার এখন আপনি কি করবেন? এখন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে জায়গাটাকে তো অবশ্যই ভালো করে পরিষ্কার রাখতে হবে। বিটাডিন দিয়ে প্রত্যেক দিন জায়গাটাকে আপনি পরিষ্কার করবেন, তাহলে ওই যে ঘাটার থেকে কোনো ধরনের ক্ষত যদি হয়েও থাকে সেটা মারাত্মক কিছু হবে না। বিটাডিন দিয়ে প্রত্যেকদিন জায়গাটাকে পরিষ্কার করবেন। ওই জায়গায় ধুলো বালি নোংরা লাগানো একদমই চলবে না। প্রয়োজন হলে বাইরে যখন উনি বেরোবেন তখন গজ পিস দিয়ে জায়গাটাকে একটু ব্যান্ডেজ করে তারপর উনি বেরোবেন। তো ক্লিন রাখতে হবে আর ব্যান্ডেজ করে বাইরে বেরোতে হবে। যত আপনি ক্লিন রাখবেন জায়গাটাকে, বা যদি কোনো ধরনের অয়েন্টমেন্ট আপনাকে দিয়ে থাকে সেটা ব্যবহার করুন, তাহলে তাড়াতাড়ি জায়গাটা কিন্তু হিল হয়ে যাবে। আর একটুখানি সিবিসি আর একটু সুগারের রিপোর্ট, এই দুটো রিপোর্ট একটু করিয়ে রাখবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। ম্যাম, এই ধরনের আপনি বলছেন যে অনেক সিভিয়ার পেশেন্ট রয়েছেন, যারা ক্যান্সারের পেশেন্ট রয়েছে কিংবা যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে এক্সিমার মতন কি ট্রিটমেন্ট এনবিবিতে করা হয়, যদি একটু দর্শকদের জানান। দেখুন, একটা ডিজিজ থেকে আরেকটা ডিজিজ হলো সেটা আলাদা কথা। দুটো ডিজিজ, কোনো ক্যান্সারের পেশেন্ট হোক বা সিকেডি পেশেন্ট হোক, তাদের যদি এর পাশাপাশি যদি এক্সিমার সমস্যাও চলে আসে, তো তারও ট্রিটমেন্ট রয়েছে। যাদের এমনিতে এক্সিমা হচ্ছে তাদেরও ট্রিটমেন্ট রয়েছে। কারণ আমি অনেক আমার প্রোগ্রামে আমি একটাই কথা বলেছি যে আপনার যদি স্কিনের কোনো সমস্যা হয় সেটা কিন্তু একমাত্র আয়ুর্বেদই ঠিক করতে পারবে, এছাড়া অন্য কারোর দ্বারা সম্ভব নয়। এটা আমি এখানে একদম টিভিতে লাইভ প্রোগ্রামে আমি বলছি। কেন বলছি তার পেছনে একটা কারণ রয়েছে। যাদের স্কিনের সমস্যা রয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন, সিভিয়ারিটি যাদের ক্ষেত্রে রয়েছে, সামান্য একটু আপনার অ্যালার্জি হলো তার জন্য একটা মেডিকেশন খেলেন ঠিক হয়ে গেলেন, ওটার জন্য আমি বলবো না। আপনার সোরিয়াসিস হোক, এক্সিমা হোক, ভিটিলিগো হোক, যেগুলো আপনার খুব অনেক দিন ধরে আপনার ডিজিজগুলো রয়েছে, আপনি দেখবেন যে যখন আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, যখন মেডিকেশনের মধ্যে রয়েছেন, আপনার খাবার মেডিসিন হোক বা ব্যবহার করার মেডিসিন হোক, সেগুলো আপনি যখন ব্যবহার করবেন স্কিনের সমস্যা আপনার ঠিক হয়ে যাবে। আফটার এ সার্টেন টাইম পিরিয়ড, সেটা 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, আপনি দেখবেন আবার সেটা আপনার মধ্যে ঘুরে ফিরে আবার চলে আসছে, বা প্রত্যেক সিজনে সিজনে আপনার এই সমস্যাটি আপনার মধ্যে আসছে। তো সেটা কিন্তু আপনার সমস্যার সমাধান করা হলো না, সেটা কিন্তু শুধুমাত্র জিনিসটাকে একটু ধামাচাপা দিয়ে রাখা হলো। আয়ুর্বেদে যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন এরকম নয় যে 1 মাস পর বা 1 বছর পর বা পরের সিজনে আবার জিনিসটা ঘুরে আসবে, সেটা একদমই নয়। যদি আপনার ঠিক হয় একবারেই ঠিক হবে, সেটা আপনাকে আর নেক্সট কষ্ট দেবে না। যদি এরকম কোনো রোগ হয় যে না সেটা ঠিক হচ্ছে না, হয়তো একবারই হবে না। কিন্তু স্কিনের সমস্যার জন্য আমি বলবো যে কোনো ধরনের স্কিন ডিজিজ একমাত্র আয়ুর্বেদই পারবে সেটাকে ঠিক করতে। এবার রইল কথা যে আপনার এক্সিমা রয়েছে, তার পাশাপাশি আপনি ক্যান্সারের পেশেন্ট বা আপনি ডায়ালিসিসের পেশেন্ট, সিকেডির পেশেন্ট, তার ট্রিটমেন্টও আমরা করে থাকি। এবার সেটা আপনাদের ওপর যে আপনারা আমাদের কাছে তার ট্রিটমেন্ট করাবেন, না যেটা আপনার অনগোয়িং ট্রিটমেন্ট চলছে সেটা আপনি করাবেন। আপনার যে অনগোয়িং ট্রিটমেন্ট তার পাশাপাশি আমরা এক্সিমার ট্রিটমেন্ট সেটাও আমরা করতে পারবো। আপনার ট্রিটমেন্টের সাথে আমাদের ট্রিটমেন্টের মধ্যে কোনো হ্যাম্পার হবে না, কারণ আমরা স্কিনের জন্য দেখব, আপনি আপনার অন্য সমস্যার জন্য দেখছেন। তো দুটো ট্রিটমেন্ট সিস্টেম আলাদা, মেডিকেশন আলাদা, সবকিছুই আলাদা। তো সেখান থেকে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবার আপনার এক্সিমা হোক বা সোরিয়াসিস হোক, আমরা 2 রকমের ট্রিটমেন্ট করে থাকি। একটি হচ্ছে আমাদের সংশমন চিকিৎসা, একটি সংশোধন চিকিৎসা। সংশমন চিকিৎসা মানে হচ্ছে ওরাল মেডিকেশন বা আপনার অ্যাপ্লিকেশনের জন্য যদি আমরা কোনো মেডিসিন দিয়ে থাকি। সংশোধন চিকিৎসা মানে হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। কিছু কিছু স্কিন ডিজিজের জন্য পঞ্চকর্মা থেরাপি ইজ মাস্ট।
কারণ আমরা খুব কমই এরকম পেশেন্ট পাই যারা কিনা খুব জাস্ট ধরা পড়লো তখন আমাদের কাছে এসছে, খুব সেরকম কম পেশেন্ট আমরা পাই। যা পেশেন্টই আমরা পাই সেগুলো অনেক দিনের পুরনো রোগ, সেসব পেশেন্ট আমরা পেয়ে থাকি। তো তাদের ক্ষেত্রে পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন হতে পারে। আমরা প্রথমত চেষ্টা করি যে ওরাল মেডিকেশনের মাধ্যমে সমস্যাটার সমাধান করতে, যদি না হয় তারপর আমরা কিন্তু পঞ্চকর্মা থেরাপির জন্য অ্যাডভাইস দিয়ে থাকি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ এবং চিকিৎসায় মানুষদের সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ স্বাভাবিক হয়ে উঠছেন এবং নিজেদের জীবনযাপন করছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটি ঝলক। কি নাম আপনার? উত্তম প্রামাণিক, কোথায় বাড়ি আপনার? শ্যামপুর, গাজীপুর। আচ্ছা, আপনি আমাদের এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি শুয়েছিলাম, আমার হাত পা পড়ে গেছিল। আমি টিভি দেখতে দেখতে চ্যানেলে দেখে আমি যোগাযোগ করি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে আর কাঁধের হাড় সরে গিয়েছিল। আচ্ছা, তো আপনার প্রচন্ড ব্যথা ছিল? প্রচন্ড ব্যথা, উঠতেই পারছিলাম না। আমি বিছানা শয্যা হয়ে গিয়ে। তা আমি তো শুনলাম নাকি আপনি লাঠি নিয়ে এসেছিলেন শ্যামপুর চেম্বারে, আজকে আপনি হেঁটে এসেছেন, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, মন খুব ভালো। কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই তো? না না না। আচ্ছা, তা আপনার এখন ব্যথা যন্ত্রণা ভালো আছে? আচ্ছা, তো আপনি এখন কি বলতে চান বাকি দর্শক বন্ধুদেরকে? আমি যেমন সুস্থ হয়েছি, এবার আপনারাও আসুন, এসে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনারাও সুস্থ থাকুন, এটাই কামনা করব। দাদা আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন? আমার নাম রঞ্জিত সরকার, আমি মালবাজার থেকে আসছি, জলপাইগুড়ি জেলা। কি সমস্যা ছিল আপনার? আমার পেটের রোগের IBS এর সমস্যা IBS এর ছিল। সমস্যা ছিল। আচ্ছা, কতদিনের সমস্যা ছিল? এই রোগটা আমার প্রায় 25 বছর হবে। বেশ, আর কোনো ডক্টর দেখিয়েছিলেন? আমি অনেক ডাক্তার দেখাচ্ছি, দেখানোর পরে এই রোগটা হয়তো 7 দিন 10 দিন ভালো থাকতো, আবার হয়ে যেত। তারপর আমাদের এনবিপি তে কিভাবে এলেন? আমি এটা টিভি চ্যানেলে দেখছি, দীর্ঘদিন থেকে দেখতে 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 তারপরে আসছি। তো এখানে কতদিন ওষুধ খাচ্ছেন? এখানে ওষুধ খাচ্ছি 2.5 মাস হবে। কেমন আছেন? এখন মোটামুটি অনেকটা ভালো আছে। আচ্ছা, তো অবশ্যই আপনি ভালো আছেন শুনে আমাদের ভালো লাগলো। আর যারা আপনার কথা শুনছেন তাদের জন্য কি মেসেজ থাকবে? তারাও আসুক এই এনবিপির কাছে, তারাও সুস্থ হবে, ভালো থাকবে। আমার যে রোগে ছিল সে থেকে আমি অনেক উপকার পেয়েছি, আপনারাও পাবেন। অনেক নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ আপনাকে যা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ করে তোলে এমন একটি চিকিৎসা পদ্ধতি, অত্যন্ত প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি। জীবন এবং বিজ্ঞান দুটি মিলিয়ে কিন্তু জীবনের বিজ্ঞান। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আমাদের জীবনের এই যে বিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু একটু সুন্দর করে গড়ে তুলতে। আর এই সুন্দর করে গড়ে তুলতে গিয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কাজের স্ট্রেসও বেড়ে যাচ্ছে। 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সাকসেস, একটা লড়াই আর একটা উঁচু জায়গায় পৌঁছানোর প্রত্যেকেরই কিন্তু একটা চিন্তা রয়েছে। স্কুলে পড়ুয়া বলুন কিংবা কলেজ পড়ুয়া বলুন কিংবা যারা চাকরি করছেন, তারাও চাইছেন না একটু সাকসেস পেতে, একটু ওপর দিকে নিজেকে তুলে ধরতে। কিন্তু অনেক সময় কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। অনেক সময় আমরা বুঝতে পারছি না যে কেন আমাদের ল্যাক হয়ে যাচ্ছে সমস্ত কিছু কাজকর্ম, কেন এত কাজ করার পরেও আমরা নিজেরা সেই জায়গায় লক্ষ্যে নিজেদেরকে পৌঁছাতে পারছি না। তার ফলেও কিন্তু আমরা এক প্রকার প্রায় বাইপোলার ডিসঅর্ডার কিংবা মানসিক সমস্যা বলুন এর মধ্যে কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছি। এটা কিন্তু ভীষণ আমাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, এমন কোনো মানুষ নেই যে এখন এই বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাননি। তো এই বাইপোলার ডিসঅর্ডার কিংবা মানসিক সমস্যা আপনি যাই বলুন না কেন, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং এর থেকে নিস্তারের কি উপায়, এই যে এতগুলো বিষয় যিনি সঠিক পদ্ধতিতে এবং সঠিক উপায় আমাদেরকে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল অফিসার CMO ডক্টর এন ভট্টাচার্য। আমরা ম্যামকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ম্যাম, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে বাইপোলার ডিসঅর্ডার কিংবা মানসিক সমস্যা বলুন এমন একটা ক্রনিক ডিজিজের মতন হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ। তো এই জিনিসটা মানুষের মধ্যে কেন অত্যাধিক মাত্রায় বেড়ে যাচ্ছে যদি একটু বলেন দর্শকদের। আচ্ছা, বাইপোলার ডিসঅর্ডার সাইকিয়াট্রিক একটি প্রবলেম। এবার আমরা সাইকিয়াট্রিক যে কোনো প্রবলেম মানেই আমরা ভাবি যে সে পাগল হয়ে গেছে, ঠিক আছে?
কিন্তু প্রত্যেকটা সমস্যার কিন্তু আলাদা আলাদা রকমের সিমটমস রয়েছে, প্রত্যেকটা সমস্যা কিন্তু আলাদা আলাদা রকম ভাবে দেখা দেয়। এবার বাইপোলার ডিসঅর্ডারকে আমরা আবার মেনিয়াক ডিপ্রেশনও বলে থাকি। এই বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে দুটো মেন সিমটমস দেখা যায়। একটি হচ্ছে যে আপনার মুড সুইং হবে, বারে বারে আপনার এখন আপনি ভালো আছেন, আবার আপনি হঠাৎ করে আপনি খারাপ মানে ফিল করছেন, তো মুড সুইং এর একটি সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন মোরলেস আমরা প্রত্যেকেই বুঝতে পারি যে আপনার অবসাদগ্রস্ত, মানে আপনার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, বা কোনো কাজ আপনি কনসেন্ট্রেট আপনি করতে পারছেন না, বা কোনো কাজ করতে গেলে আপনার ভুল হয়ে যাচ্ছে। তো এই বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে এই দুটো সমস্যা একসাথে এসে মিক্স হয়ে যাচ্ছে, যার জন্য আমরা একে মেনিয়াক ডিপ্রেশনও বলে থাকি। যে আপনার মুড সুইং হবে, হঠাৎ কথায় আপনি রেগে গেলেন, আবার সেই পরবর্তী সময় সেই সেম কথাতে আপনি হয়তো হাসাহাসি করছেন, তো মুড সুইং। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিপ্রেশন। দুটো একসাথে যখন আপনাকে ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে তখন সেটা বাইপোলার ডিসঅর্ডার আমরা বলি। মানে কখনো আপনি ভালো, কখনো আপনি খারাপ, মানুষ আপনি একটাই, কিন্তু সকালে আপনি একরকম ভাবে রয়েছেন, আবার দুপুর বেলাতেই আপনার আবার সেই যে আপনার স্টেজটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাম আরেকটু বিস্তারিত আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার। মেচেদা থেকে বলছি। কোথা থেকে বলছেন? একটু জোরে কথা বলবেন। মেচেদা। মেচেদা, হ্যাঁ বলুন। বলছি যারা দিনের বেলা না টয়লেট মানে রাত্রের দিকে বেশি হয়। হ্যাঁ, কি হয় বললেন? আরেকবার বলবেন। বললাম দিনের বেলা টয়লেট কম হয়। আচ্ছা, দিনের বেলা টয়লেটটা কম হচ্ছে আপনার, রাত্রিবেলা বেশি হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। 24। 24। মানে এই সমস্যার জন্য আপনি কি আগে কোনো চিকিৎসা করিয়েছেন নিজের? না না। করাননি। আচ্ছা, শুনুন ম্যাম আচ্ছা, বলছি। এটা কি আপনার শীতকালে বেশি হচ্ছে না সবসময় এরকম হয়? না না, শীতকালটা। শীতকালে হচ্ছে। কতটা জল খান আপনি সারাদিনে? 2 লিটার। 2 লিটার। তো দেখুন, আপনার প্রথমত আপনি 2 লিটার জল খাচ্ছেন, জলটা একটু বাড়াতে হবে। এবার আপনি বলবেন যে বাড়ালে তো আমার ইউরিনেশন আরো বেশি হবে। আপনি সারাদিনে 3 লিটার আপনাকে জল খেতে হবে। চেষ্টা করবেন সেই জলটা সন্ধেবেলা 6টা অবধি, যত জল খাওয়ার আপনি জল খান, 6টার পরের থেকে জলের মাত্রাটা কমিয়ে দিন। জল তেষ্টা পেলে আপনি জল খান, বা আপনার খাওয়া দাওয়ার পর একটুখানি জল খাবেন, সেটা আপনি করুন। মানে এক্সেস ওয়াটার ইনটেক আপনার রাত্রিবেলার দিকে একটু কমিয়ে দিন, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মাত্র 24 ইয়ার আপনার এখন বয়স আছে। আপনার ব্লাডার আমাদের কি হয়, ইনকনসিস্টেন্সি হয়েছে, মানে যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে তখন ব্লাডারের মানে মূত্রথলি যেখানে ইউরিনটা জমা থাকে তার ইলাস্টিসিটিটা কমে যায়, সেটা লুজ হয়ে যায়, তখন ইউরিন ধরে রাখতে সমস্যা হয়, বারে বারে ইউরিনেশন হতে পারে। তো সেটা আপনার এখন হবে না, তার এইজ আপনার এখন সেটা নয়। যদি কোনো আপনার মেডিকেল কন্ডিশন না থাকে এইটা এখন আপনার হবে না, এটা আপনার আফটার মেনোপজ মানে আপনার আফটার 40-50 এই সমস্যাগুলো দেখা দেয়, বা আপনার যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে তারপরে এই সমস্যাগুলো আসে। তো আমার মনে হয় যে এইসব আপনার মধ্যে এখন ডেভেলপ করাটা উচিত নয়। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, একটু এক্সারসাইজ করুন। আপনি যোগা বা প্রাণায়াম আপনার জন্য খুব সুন্দর কাজ করতে পারে। খুব সুন্দর সুন্দর যোগা রয়েছে যেটা আপনার ইউরিন ইনকনসিস্টেন্সি যেটা আপনার রয়েছে, যে বারে বারে আপনার ইউরিন হচ্ছে, সেটাকে হোল্ড করতে সাহায্য করবে। তো আমার মনে হয় খুব বড় কোনো সমস্যা আপাতত সেটা নয়, যদি আপনি একটু নিজের লাইফস্টাইলটাকে আপনি ঠিক করতে পারেন। আর যখন আপনার ইউরিন পাবে, ইউরিন আপনি চেপে রাখবেন না, যখন ইউরিন পাচ্ছে ইউরিন পাস করুন। চেষ্টা করবেন পাবলিক টয়লেট ইউজ না করার, একটু অ্যাভয়েড করবেন। যদি আপনাকে ইউজ করতেই হয় প্রপার প্রোটেকশন ইউজ করে তারপর আপনি কিন্তু সেটা ইউজ করবেন, নয়তো আপনার ইউরিন ইনফেকশন থেকেও কিন্তু আপনার বারে বারে ইউরিনেশনের সমস্যাটা আসতে পারে। এর মধ্যে দিয়ে আপনি থাকুন। তারপরেও আমি বলবো যে মেচেদায় তো আমাদের চেম্বার রয়েছে, আমি থাকবো সেই চেম্বারে। আপনার যদি মনে হয় যে না সেখানে আপনার একটু দেখিয়ে নেওয়া ভালো হবে, আপনি সেটাও করতে পারেন। আর একটুখানি আমি আপনাকে বলবো যে এক্সারসাইজের মধ্যে আপনি থাকুন, আর জলটা যেটা বললাম 6টা অবধি যা জল খাওয়ার জল খাবেন, তারপর থেকে একটু জলের মাত্রাটা কমিয়ে দিন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে কিন্তু আপনার সুস্থ থাকার চাবিকাঠি। কোন ডাক্তারবাবু কখন বসছেন এবং কোন ক্লিনিকে আপনারা কখন ডাক্তারবাবুকে পাচ্ছেন, কিংবা আপনার নিকটবর্তী কোন ক্লিনিকটা হচ্ছে, এই যাবতীয় তথ্য এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জানার বিষয় থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা মানেই কিন্তু আপনি যে কোনো সমস্যা থেকে নিমিষে নিস্তার পাচ্ছেন, এবং তার জন্যই কিন্তু এনবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকরা সবসময় থাকছেন, সর্বদাই থাকছেন আপনাদের পাশে, আপনাদের সাথে, যাতে আগামী দিনগুলো এবং পরবর্তী জীবনটা আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা
হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাবেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাবেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু বনগাঁতে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, আলিপুর দুয়ারে কিন্তু আবারও পাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়া এবং মেচেদাতেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে আবারও, ক্যানিং এ পাবেন ডক্টর এস ভাদুরীকে, বর্ধমানে পাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, দুর্গাপুরে পাবেন ডক্টর এস খাকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোল এবং কাকদ্বীপেও কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটি এবং শিলচরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে আপনারা, আগরতলাতে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে কিন্তু পাবেন ডক্টর এ হালদারকে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডক্টর বাবুদের, যারা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আয়ুর্বেদের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের জীবনকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুজয় দে বলছি মালদা থেকে। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মালদা থেকে। মালদা থেকে বলছেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। আমার বয়স 37। 37। বলুন কি শারীরিক সমস্যা? সমস্যাটা হচ্ছে আমার মাঝে মাঝে নাক দিয়ে রক্ত হয়। নাক দিয়ে রক্ত পড়ছে মাঝে মাঝে, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার প্রেশারটা চেক করিয়েছেন কখনো? প্রেশার হাই থাকে আপনার? না, প্রেশার ঠিকই আছে। আচ্ছা, সেটা চেক করে বলছেন না আপনি নিজে থেকেই বললেন? চেক করে। আচ্ছা, আর কখনো নাকে কোথাও কখনো চোট লেগেছে আপনার? আগে লেগেছিল, এখন না। আগে লেগেছিল? আচ্ছা দেখুন, আপনার যদি প্রেশার যদি আপনার ঠিক থাকে তো তাহলে অনেক সময় প্রেশার বেশি থাকলে আপনার নেজাল ব্লিডিং হতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে। যদি প্রেশার আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার দুটো কারণ হতে পারে। এক, অ্যাপিস্টেক্সিস আমরা সেটাকে বলে থাকি, যে নাক দিয়ে যে রক্ত পড়ে সেটাকে আমরা অ্যাপিস্টেক্সিস বলি, মানে আপনার নাকের ভেতরে যে খুব সূক্ষ্ম যে সরু সরু যে ভেইনস গুলো রয়েছে সেগুলো যদি রাপচার হয়ে যায়, যদি কোনো কারণে যদি সেটা ফেটে যায় তাহলে আপনার নাক থেকে ব্লিডিং হতে পারে। আরেকটা হচ্ছে যদি আপনার ওয়ার্ম যদি আপনার থাকে তাহলে আপনার কিন্তু নেজাল ব্লিডিং হতে পারে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাচ্চাদের মধ্যে ওয়ার্ম খুব বেশি পরিমাণে থাকে, যেটা আমরা ফিতা কৃমিও বলে থাকি, তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নেজাল ব্লিডিং হতে পারে সেখান থেকে। তো আপনাকে আমি বলবো যে একটু ডিওয়ার্মিং একটু নিজের আপনি করিয়ে নেবেন, প্রথম কথা। দ্বিতীয়ত, আপনার এপিস্টেক্সিসের সমস্যা রয়েছে, তো আপনার যদি নাকের একটা এক্সরে আপনি করতে পারেন, একটা পিএনএস রিপোর্ট নাকের যদি আপনি করতে পারেন তাহলে অনেকটা ক্লিয়ার থাকবে যে আপনার নাকের ভেতরে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা একটা ইউএসজিও আপনি করতে পারেন যে আপনার কোনো ভেইন রাপচার হচ্ছে কিনা, সেটা আপনি সেখানে আপনি বুঝতে পারবেন। নাকেরও ইউএসজি হয়, পিএনএস রিপোর্ট, এক্সরে রিপোর্ট, সেটাও আপনি করে দেখতে পারেন, হুইচ ইজ সুইটেবল ফর ইউ, একটু আপনি করে দেখতে পারেন। এই যে এপিস্টেক্সিসের সমস্যা অনেক ক্ষেত্রে আমরা যারা পাহাড়ে যারা যায় বা ঠান্ডা জায়গায় যখন কেউ যায় তখন দেখা যায় যে নাক দিয়ে অটোমেটিক্যালি রক্ত বেরিয়ে যাচ্ছে। এক তো সেখানে উচ্চ রক্তচাপ, অক্সিজেন কম, সেখান থেকে কিন্তু এপিস্টেক্সিসের সমস্যা দেখা দেয়। আপনি সমতলে রয়েছেন, আপনার প্রেশারের কোনো সমস্যা নেই, তারপরেও যদি আপনার নাক থেকে ব্লিডিং হচ্ছে সেটা কিন্তু একটু আপনাকে এটা নিয়ে কনসাস হতে হবে। যখন ব্লিডিং হবে তৎক্ষণাৎ আপনি বিছানায় শুয়ে পড়ুন, মাথাটা একটু আপনি এরকম উঁচু রকম ভাবে থাকবে, আর বরফ আইস প্যাক যদি থাকে সেটা আপনি নাকের সামনে আপনি ধরে রাখবেন, তাহলে আপনার ব্লিডিংটা আস্তে আস্তে আপনার কমে যাবে, ঠিক হয়ে যাবে। আর ওই দিনটা চেষ্টা করবেন একটু রেস্টের মধ্যে থাকার, খুব বেশি কাজকর্ম দৌড়ঝাঁপ করা এগুলো আপনি করবেন না। আপনাকে বলবো যে আগে আপনি একটা আপনার পিএনএস রিপোর্ট, একটা এক্সরে রিপোর্ট, একটা ইউএসজি রিপোর্ট, এই দুটো একটু কাইন্ডলি করিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম, এই রাগ দিয়ে মানে রক্ত পড়ার যে সমস্যা আপনি বললেন এপিস্টিক্স, মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে দেখা দিচ্ছে, তো বাচ্চাদের মধ্যে দেখা দেওয়ার এই কারণটা যদি একটু বলেন আর কি। বাচ্চাদের মধ্যে মেইনলি যদি কৃমি থাকে, বাচ্চার অনেক বাচ্চাদেরই ডিওয়ার্মিং সময় মতো করা
হয় না, বা অনেকেই সেটা জানে না, তাদের কোনো আইডিয়াই থাকে না যে ডিওয়ার্মিং করাতে হবে। তো ডিওয়ার্মিং যদি সঠিকভাবে না হয় তাহলেও কিন্তু নেজাল ব্লিডিং হতে পারে, নাক দিয়ে কিন্তু ব্লিডিং আসতে পারে। আরেকটি হতে পারে যে যদি কোনো চোট লেগে থাকে, সেটা ইন্টারনালি হতে পারে, যে নাকের ভেতরে কোনো কিছুর খোঁচা লাগলো, অনেক সময় বাচ্চাদের যেটা থাকে পেন্সিল নাকের ভেতরে দিয়ে দিচ্ছে বা পেন নাকের ভেতর দিয়ে দিচ্ছে, কারণ ওদের এতটা আইডিয়া থাকে না। যদি গার্জিয়ানদের চোখের আড়াল করে এই কাজটা করছে, তাহলে নাকের ভেতরে কোনো যদি খোঁচা লেগে যায়, কোনো যদি সেখানে গিয়ে ক্ষত হয়, সেখান থেকে ব্লিডিং হতে পারে। বা যদি কোথাও গিয়ে তার চোট লাগলো, এক্সটার্নালি বাইরে থেকে কোনো চোট লাগলো, সেখানে কোনো যদি কিছু রাপচার হয়ে গিয়ে থাকে বা যদি কোনো ঘা হয়, সেখান থেকেও ব্লিডিং হতে পারে। ম্যাম, বাচ্চাদের ক্ষেত্রে কি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এই ধরনের ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, বাচ্চাদের সব ধরনের ট্রিটমেন্টই আমরা করে থাকি। সেটা স্বর্ণপ্রাশন থেকে শুরু করে বাচ্চাদের অনেকের থাকে যে খাওয়া দাওয়ার রুচি থাকে না বা খাবার হজম হচ্ছে না, যাই খাচ্ছে তাতেই পেটের সমস্যা হচ্ছে, তারও ট্রিটমেন্ট আমরা করে থাকি। বা যদি এপিস্টেক্সিসের মতো সমস্যা, যেটা নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা, সেখানে ডিওয়ার্মিং আপনাকে করতে হবে, সেটা একটা আলাদা চ্যাপ্টার। ডিওয়ার্মিং এর জন্য আমাদের কাছে আসার দরকার নেই বা অন্য কোনো ডাক্তারের কনসাল্টের দরকার নেই। হ্যাঁ, তবে আপনার যে বাচ্চার যে পেডিয়াট্রিশিয়ান রয়েছে তার সাথে একটু যোগাযোগ রাখার দরকার আছে। উনি যেরকম ভাবে আপনাকে ডিওয়ার্মিংটা করতে হলো, ডিওয়ার্মিংটা কিন্তু করা খুব মাস্ট বাচ্চাদের ক্ষেত্রে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন বাচ্চার ডিওয়ার্মিং হবে, ওই ঘরে যতজন রয়েছে প্রত্যেকের কিন্তু ডিওয়ার্মিং করতে হবে। যদি সেম বাথরুম প্রত্যেকে ব্যবহার করছে, তাহলে কিন্তু প্রত্যেককে ডিওয়ার্মিং করতে হবে। শুধুমাত্র বাচ্চাকে ডিওয়ার্মিং করে ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না। যারা যারা সেম বাথরুম ইউজ করছে প্রত্যেককে ডিওয়ার্মিং কিন্তু করতে হবে। ম্যাম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড়দের ক্ষেত্রেও তো এরকম প্রবলেম দেখা যায়, তারা হয়তো একটা কোনো মেডিসিন কনজিউম করে নিল, তখনকার মতন জিনিসটা ঠিক হয়ে গেল। এই যে হচ্ছে মেডিসিন কনজিউম করে নিচ্ছে, মানে এটার থেকে কি অন্যরকম সিভিয়ার কোনো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, যে কোনো সমস্যা, আপনার সামান্য মাথা ব্যথা বা জ্বর থেকে শুরু করে গ্যাস অম্বল থেকে শুরু করে আপনার যে কোনো সমস্যা, আপনি কোনো মেডিসিনের নাম জানেন, লোকের মুখে শুনেছেন, বা ওষুধের দোকানে গেলেন, ওষুধের দোকানে দাদা আপনাকে ওষুধটা বলে দিল, আপনি খেয়ে নিলেন, তৎক্ষণাৎ হয়তো আপনার রিলিফ হয়ে যাবে, আবার নাও হতে পারে। যদিও বা রিলিফ হয়ে যাচ্ছে, পরবর্তী সময়ে গিয়ে কিন্তু ওই মেডিসিনটা আপনার বডিতে কিন্তু রেজিস্ট হয়ে যাবে, মানে তারপরে আর ওই মেডিসিনটা আপনার শরীরে কাজ করবে না, সেখান থেকে অন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তার জন্য আপনার সামান্য একটা মাথা ব্যথাও যদি আপনার থাকে, নিজে থেকে ডাক্তারি করবেন না, বা দোকানে, ওষুধের দোকানে যে দাদা রয়েছে ওনার কথার উপর ভরসা করে কোনো মেডিসিন নিয়ে নেবেন না। একটুখানি ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়ার কিন্তু একটু দরকার রয়েছে, কারণ এখন ম্যাক্সিমাম মেডিসিন আপনারা প্রত্যেকেই দেখছেন যে অনেক মেডিসিন কিন্তু এখন ব্যান হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট থেকে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে। অনেক মেডিসিনই দেখবেন মেডিসিনের দোকানে আপনি আর পাবেন না, প্রচুর মেডিসিন এরকম ব্যান হয়ে গেছে। কেন ব্যান হয়ে গেছে? কারণ এই মেডিসিনগুলো এখন আর আমাদের হিউম্যান বডিতে কাজ করছে না। সেম রকম ভাবে আপনি যদি একটা মাথা ব্যথার ওষুধ, একটা পার্টিকুলার ওষুধ রেগুলার খেয়ে যাচ্ছেন, পরবর্তী সময় দেখবেন সেই মেডিসিনটা আর আপনার মধ্যে কাজ করছে না, কারণ সেটা আপনার বডিতে রেজিস্ট হয়ে গেছে। তার জন্য একটু ডক্টরের সাথে পরামর্শ করবেন কিরকম মেডিসিন আপনার জন্য দরকার। একটা ওষুধই হয়তো আপনার পাশের বাড়ির লোকটি ঠিক হয়ে গেছে, কিন্তু আপনি খাচ্ছেন, আপনার ঠিক হচ্ছে না, হতেই পারে। তো আরেকজনের কথা শুনে আপনি একটা মেডিসিন কিনলেন, সেটা আপনি করবেন না, কারণ প্রত্যেকের বডি টাইপ আলাদা, ওজন তার মধ্যে ম্যাটার করে, হাইট ম্যাটার করে, আপনার ডাইজেশন পাওয়ার আপনার ম্যাটার করে। তো প্রত্যেকের বডি টাইপ আলাদা, একটা রোগের 10 রকমের মেডিসিন রয়েছে, একজনের একটা কাজ করবে তো আরেকজনের আরেকটা কাজ করবে। তার জন্য কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, পরামর্শ নেবেন, ডক্টর আপনাকে যেই মেডিসিন প্রেসক্রাইব করবে দয়া করে সেই মেডিসিনটাই আপনি ইনটেক করবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে শুধুমাত্র যে আপনার শারীরিক আভ্যন্তরীণ যে কোনো সমস্যার সমাধান হয় তা কিন্তু একদমই নয়, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নামটি শুনেই বুঝতে পারছেন এমন একটি জায়গা যেখানে কিন্তু আপনাদের মাথার চুল থেকে পায়ের নখ, আপনাদের যে কোনো বাহ্যিক সমস্যারই কিন্তু ট্রিটমেন্ট হয়ে থাকে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, তাই আপনাদের শরীরের যাবতীয় শারীরিক সমস্যা, সেটা ভেতরের সমস্যা হোক কিংবা বাইরের সমস্যা হোক, সেই সমস্যা কিন্তু সঠিকভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই যারা সত্যি সত্যি আপনাকে সুস্থ করে তুলতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকেরা, যারা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা ভীষণ দরকার। এই যে রুটটা বললাম, এই যে রুট ট্রিটমেন্ট যারা সঠিক পদ্ধতিতে, সঠিক ওয়েতে করে দিতে পারে এবং আপনাদেরকে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার
সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যারা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু উপস্থিত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি বাংলা থেকে দেবশ্রী প্রাপ্ত বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার মায়ের সম্বন্ধে জানতে চাইছেন তো, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। মায়ের সমস্যাটা হচ্ছে পায়ের পাগুলো হালকা ফুলে কিন্তু পা পুরো টিপলে একটা করতে। হ্যাঁ আরেকবার বলবেন, মানে একটু পরিষ্কার করে বলবেন। মায়ের যে একটা ফুটে ফুটলে কিন্তু আমরা আঙুল দিয়ে টিপছি যেন বসবো। আচ্ছা, মায়ের বয়সটা একটু বলবেন আপনার। মায়ের বয়স হচ্ছে 62। 62। হ্যাঁ শুনুন ম্যাম আচ্ছা, বলছেন। তো উনি কি পা ঝুলিয়ে বেশি বসে থাকেন? হাঁটাটা পর এই বেশি পাঁচ নেই। পা ঝুলিয়ে বসে না, কিন্তু পাটা ওনার ফুলে যাচ্ছে। আছে কি আছে? ইচ্ছাবে। আচ্ছা, আর ওনার এমনিতে প্রেসার বা সুগার এসবের কোনো সমস্যা আছে কি? এটা হালকা মায়ের পেটের মধ্যে আবার খেলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু প্রেসারের বড়ি প্রেসার করে খায় না। কেন খায় না? এটা তো ভুল করছেন উনি। প্রেসারের যদি ওনার সমস্যা থাকে, প্রেসারের মেডিসিন যদি উনি খেয়ে থাকে, সেই মেডিসিনটা কিন্তু খেতে হবে। নিজের ইচ্ছে মতো ওষুধ খাবে আবার বন্ধ করে দেবে, তাহলে তো এই সমস্যাগুলো আসবেই। ওনার পা ফুলে যাচ্ছে, আঙুল দিয়ে চেপে দিলে সেটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তো সেটা তো ওনার ফ্লুইড জমা হচ্ছে ওই জায়গাটার মধ্যে গিয়ে, তো সেটা তো খারাপ করবে ওনার জন্য। প্রেসারের যদি সমস্যা থাকে, প্রেসারটা চেক করে করে প্রেসারের মেডিসিন দিতে হবে, নয়তো পরবর্তী সময়ে কিন্তু সেটা ওনার স্ট্রোক হয়ে যাবে, সিভিয়ার হয়ে যাবে ওনার। আর রইল কথা এই যে পায়ের মধ্যে ফুলে যাচ্ছে বা জল জমে গিয়েছে এরকম ভাবে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তার জন্য কিন্তু একটা কারণ হতে পারে যদি কিডনির কোনো সমস্যা হয়, বা যদি হার্টের কোনো সমস্যা হয়, বা যদি ওনার আর্থ্রাইটিস থাকে, বা যদি ওনার বডি ওয়েট যদি বেশি হয়। ধরুন ওনার বডি ওয়েট বেশি আর উনি অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকে বা টেবিল চেয়ারে বসে আছে, তাহলেও কিন্তু পা ওনার ফুলতে পারে। পেচ্ছাপ পরিষ্কার যদি না হয় তাহলেও কিন্তু সেরকম ওনার পা ফুলতে পারে। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, আর্থ্রাইটিস, অনেক কারণ রয়েছে পা ফোলার। একমাত্র পা ফুলছে বলে কিডনির সমস্যা হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়, অনেক কারণ রয়েছে। আগে কারণটাকে বুঝতে হবে। প্রথমত বলবো যে ওনাকে বলবেন প্রত্যেক দিন সারাদিনে যে কোনো একবার একটু জল গরম করবে, তার মধ্যে কিছুটা নুন দেবে, খাবার লবণ যেটা আমরা ব্যবহার করি, দিয়ে পাটা গোড়ালি পর্যন্ত ওই জলটায় ডুবিয়ে রাখবে যতক্ষণ জলটা গরম আছে। আর রাত্রিবেলা শোবার সময় মাথার নিচে যদি একটা বালিশ থাকে, পায়ের নিচে 2টো বা 3টে বালিশ দিয়ে শোবে, পাটা উঁচুতে থাকবে। এই জিনিসটা করতে বলবেন ওনাকে। আর একটু বলবো যে কয়েকটা রিপোর্ট করার দরকার রয়েছে। প্রথমত তো একটু কিডনি ফাংশন টেস্ট, একটা কেএফটি রিপোর্ট করান, যদি সম্ভব হয় একটা ইসিজি রিপোর্ট করিয়ে নেবেন, যে হার্টের কোনো সমস্যা রয়েছে কিনা সেটা জানতে পারবেন। কিডনির একটা কেএফটি রিপোর্ট করান, তাহলে কিডনির কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে পারবেন। প্রেশারের মেডিসিনটা ইমিডিয়েটলি শুরু করুন যদি উনি রেগুলার খাচ্ছেন। আর অনেকগুলো সমস্যায় কিন্তু উনি জর্জরিত হয়ে যাবে আস্তে আস্তে। তো তার জন্য একটু এখন আপনি যতটা সচেতন হয়ে ফোন করলেন, সেরকম ভাবে সচেতন হয়ে একটুখানি বলুন। কি বলছেন আরেকবার একটু পরিষ্কার করে বলুন। বলছি বডি দিকে পাটা উঁচু করতে বালিশে। হ্যাঁ, মাথা থেকে পাটা উঁচুতে থাকবে। মাথায় একটা বালিশ থাকলে পায়ের নিচে 2টো বা 3টে বালিশ দিয়ে উঁচু করে রাখবেন সেটা, ঠিক আছে? এই জিনিসগুলো করুন, একটুখানি আস্তে আস্তে কমবে ফোলাটা। পা ঝুলিয়ে একদমই বসবে না। আর একটুখানি আপনাকে বলবো, আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, কারণ আপনার মায়ের অনেকটা বয়সও হচ্ছে, প্লাস ওনার প্রেশারের সমস্যা রয়েছে, হতে পারে আরো অন্যান্য সমস্যা ওনার মধ্যে তৈরি হচ্ছে। কোথায় কি সমস্যা রয়েছে সবটাই আমরা দেখে নেব, কি করতে হবে, কিভাবে উনি থাকলে ভালো থাকবে, কি খাবে কি খাবে না, সবটাই আমরা আপনাকে গাইড করব। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচের হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতেই পারেন। দেখুন, শরীর থাকলে খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না এবং ভয় পেলেও চলবে না। আপনারা যদি সত্যি সত্যি চান আয়ুর্বেদিক পদ্ধতিতেই সুস্থ হয়ে উঠবেন এবং আয়ুর্বেদকে যদি ভালোবাসেন, তবে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন যে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, যাকে বলে রিপোর্ট বেসড টাইম বাউন্ড
ট্রিটমেন্টই কিন্তু করা হয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা ভীষণ ব্যস্ততার মধ্যে থাকছেন এবং তারপরেও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ওনারা লাইভে আসছেন এবং আপনাদের প্রতিনিয়ত বোঝাচ্ছেন যে আপনাদের লাইফস্টাইলটা কি করে চেঞ্জ করা উচিত, কিভাবে আয়ুর্বেদেরই হাত ধরা উচিত। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই চাইছি না প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ট্যাবলেট কনজিউম করব। সেটা আমার আপনার জন্য কিন্তু একদমই প্রযোজ্য নয়। যাতে সত্যি সত্যি আপনারা সুস্থ স্বাভাবিক জীবন চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। ম্যাম, একটু আগে যে ফোনটা এসেছিল তার সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো, যে কিডনি জনিত সমস্যা মানুষের যে এখন অত্যন্ত বেশি দেখা যাচ্ছে, তো এটার যদি কারণ একটু দর্শকদেরকে বলেন। দেখুন, কিডনির তো শুধুমাত্র একটা সমস্যা নয় যে আপনার ক্রিয়েটিনিন বাড়ছে, ডায়ালিসিস হবে, একমাত্র সমস্যা নয়। কিডনির অনেক ধরনের সমস্যা রয়েছে, নেফ্রোলিথিয়াসিস রয়েছে, বা আপনার রেনাল স্টোনের সমস্যা রয়েছে, রেনাল সিস্টের সমস্যা রয়েছে। তো অনেক ধরনের সমস্যা আপনার কিডনিতে হতে পারে, আসতে পারে। মেইনলি আমরা এখন যেটা সবচেয়ে বেশি পরিমাণ আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে আপনার কিডনির যে কর্মক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনার কিডনি জলটাকে ফিল্টার করতে পারছে না বা প্রোটিনটাকে ব্রেকডাউন করতে পারছে না, যার জন্য আপনার শরীরের মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ক্রিয়েটিনিনের মাত্রা যদি আপনার বাড়তে থাকে, হিমোগ্লোবিনের মাত্রা আপনার কমতে থাকবে, ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার বাড়তে থাকবে। মানে আপনার শরীরের মধ্যে রক্তটা ফিল্টার হচ্ছে না ভালোভাবে, সার্কুলেট হচ্ছে না আপনার শরীরের মধ্যে, বা আপনার জলটা প্রপারলি ছাকতে পারছে না আপনার কিডনি। তো এই সমস্যার জন্য কিন্তু মেইনলি ডায়ালিসিসটা করা হয়ে থাকে। ডায়ালিসিস মানে আপনার কৃত্রিম ভাবে আপনার শরীরের মধ্যে জলটাকে ফ্লাশ আউট করা আর ব্লাড তার মধ্যে দেওয়া, এটাই কিন্তু এরকম ভাবে কিন্তু ডায়ালিসিস হয়ে থাকে। তো কিডনির সমস্যার যেটা মেইন কারণ আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যদি লং টার্ম যদি কোনো মেডিকেশনের মধ্যে আপনি থাকেন, যে কোনো মেডিকেশন সেটা হতে পারে, বা আপনার যদি প্রেশারের সমস্যা থাকে, সুগারের সমস্যা থাকে, যে আপনি অনেক দিন ধরে আপনি প্রেশার সুগারের মেডিসিন খাচ্ছেন, বা যদি আপনি অতিরিক্ত পরিমাণ আপনি যদি প্রোটিন ইনটেক করেন, তাহলেও কিন্তু আপনার এই কিডনির সমস্যা আসতে পারে। ম্যাম, আরেকটু বিস্তারিত আলোচনা আসবো। ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো ম্যাম, আমি বাড়িপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার এই পায়ের দিনে না এত ব্যথা। আচ্ছা, আপনার কতদিন ধরে এই ব্যথাটা রয়েছে? ব্যথাটা আছে এই মানে কি বলুন তো, ইউটাসটা অপারেশনের পর থেকে না পায়ের দিনে বেশি ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত এখন ম্যাডাম? এখন বয়স 56, হাতের আঙুলগুলো মরলে না ব্যথা। 56। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন আপনার। আচ্ছা, আপনার এই পায়ের যে ব্যথা যে জায়গাটায় বললেন সেটা কি শক্ত হয়ে থাকে আপনার? না 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 না, শুধু ব্যথাই হচ্ছে? আর হাতের আঙ্গুলের এরকম, আচ্ছা আঙ্গুলের এই যে স্মল জয়েন্টস গুলো তার মধ্যে ব্যথা হয়? হ্যাঁ, আঙুলগুলো মরলে বা হাতের আঙুলগুলো ব্যথা। আচ্ছা, আর ঘুম থেকে আপনি যখন সকালে উঠছেন তখন মনে হচ্ছে যে হাত পা গুলো একদম আড়ষ্ট হয়ে আছে, আস্তে আস্তে করে এগুলো খুলতে হচ্ছে, এরকম মনে হয়? না 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 না। আচ্ছা, দেখুন, প্রথমত তো আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হতে পারে। শরীরে যদি আপনার ভিটামিন ডির মাত্রা যদি কম থাকে তাহলে আপনার কাফ মাসেলের মধ্যে ব্যথা আসতে পারে, বা যদি আপনার ভিটামিন বি12 এর মাত্রা যদি আপনার কম থাকে তাহলেও কিন্তু আপনার আমি নার্ভের একটা ওষুধ খাই, জানেন ম্যাম, নার্ভের সমস্যা আছে একটু। আচ্ছা, নার্ভের সমস্যাটা তো আলাদা হয়ে গেল। কাফ মাসেল মানে আপনার মাসেলের মধ্যে ক্র্যাম্প হচ্ছে বা ব্যথা হচ্ছে, তো সেটা আপনার ভিটামিন বি12 বা ভিটামিন ডি ডিফিসিয়েন্সি যদি থাকে তাহলে আপনার এই ব্যথাটা হতে পারে। ডিহাইড্রেশন থেকেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, যে জল যদি আপনি কম খান। না না, জল 2 লিটার জল খাই, জানেন। আচ্ছা, সেটা 2 লিটার থেকে একটু বাড়ানোর চেষ্টা করবেন। জল তাও আপনার ঠিক আছে, একটু গায়ে রোদ লাগান প্রত্যেকদিন সকালবেলা, মানে দুপুর 12টার আগে অবধি যে রোদটা রয়েছে গায়ে আপনি রোদ লাগাবেন। ভিটামিন ডি রিচ সোর্স। এত ব্যথা না। আচ্ছা, আর আপনার হাতের ব্যথার জন্য বলবো, যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে একটু গরম সেক দেবেন, শুকনো গরম সেক। কোনো ধরনের তেল মলম ওইসব জায়গায় লাগাবেন না। সুতির কাপড় ভাঁজ করে গরম করে সেটা দিয়ে চেপে চেপে একটু গরম সেক দিন হাতগুলোর মধ্যে। পায়েও গরম সেকটা দিতে পারেন, গায়ে রোদ লাগাবেন, গরম জলে আপনি চান করবেন। আপাতত তো আপনি এই জিনিসগুলো করুন। তারপরে আপনি যদি দেখছেন যে না আপনার ব্যথার সমস্যার সমাধান হচ্ছে না, বা আপনাকে একটু ডক্টর দেখালে ভালো হবে, তাহলে একটু আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আপনাকে বলে দেবে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বার রয়েছে, সেখানে এসে আপনি দেখা করতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার এবং আপনার
প্রিয়জনের সুস্থ থাকার চাবিকাঠি। এবং আপনার কখন ডাক্তার কখন বসছেন এবং কোন ডাক্তারবাবু কোন চেম্বারে বসছেন, আপনাদের বাড়ির নিকটবর্তী কোন চেম্বার হচ্ছে কিংবা কোন ক্লিনিকে আপনার পছন্দ হচ্ছে যেতে চাইছেন, এবং যাবতীয় তথ্য আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কারণ এখানকার অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিভাবে ভালো থাকবেন এবং আগামী দিনে কিভাবে সুস্থ থেকে নিজেদের কাজকর্মে এগিয়ে যাবেন, এটাই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের মূল মন্ত্র। ম্যাম, আজকে কিন্তু আলোচনা প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদেরকে কিছু বলতে চান। দেখুন, বাইপোলার ডিসঅর্ডার নিয়ে আমরা একটু কথা বলছিলাম। বেসিক্যালি আপনি কাজ করছেন, কাজ করুন, খুব বেশি স্ট্রেস বা ডিপ্রেশন, এংজাইটি এগুলোর মধ্যে যাওয়া একদমই উচিত নয়। কিন্তু এটা এরকমই একটা জিনিস যে আমি আপনাকে বললাম যে এর মধ্যে এগুলোকে স্ট্রেস নেবেন না, আপনার স্ট্রেস আসবে না, সেটা কিন্তু হয় না। আপনার যদি মনে হচ্ছে যে না কোনো কাজকর্মের জন্য বা যে কোনো কিছুর জন্য খুব আপনার স্ট্রেস হচ্ছে বা আপনার খুব এংজাইটি ডিপ্রেশন হচ্ছে, চেষ্টা করবেন একটু ব্রেক নিন। সেই ব্রেকটা নিয়ে আপনি কোথাও ঘুরে আসুন বা কোনো কাউন্সিলিং আপনি করতে পারেন। প্রত্যেকটা জিনিসের জন্য, ছোট ছোট জিনিসের জন্য মেডিকেশনের মধ্যে যাবেন না। একটু কাউন্সিলিং করলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাহলে আপনার এখান থেকে এই যে বাইপোলার ডিসঅর্ডার বলুন বা ওসিডি বলুন বা আপনার যে কোনো ধরনের সাইকিয়াট্রিক প্রবলেম কিন্তু আসবে না। তো আপনার যদি মনে হয় যে কাজের খুব চাপ হয়ে যাচ্ছে বা কোনো জিনিস নিয়ে খুব চিন্তা ভাবনা আপনি করছেন, ওই জিনিসটা থেকে আপনি একটু ব্রেক নিন, কয়েকদিন আপনি ওই জায়গাটা থেকে একটু সরে আসুন, দেখবেন আস্তে আস্তে সবটা আপনার কিন্তু ওভারকাম হয়ে যাবে। কথা বলবেন, শেয়ার করবেন, নিজের মধ্যে জিনিসটা রাখবেন না। কাউন্সিলিং এর জন্য আলাদাভাবে সাইকিয়াট্রিস্ট রয়েছে, তো সেখানে আপনি কাউন্সিলিং করতে পারেন উইদাউট মেডিকেশন। তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি দেখবেন আপনি বেরিয়ে আসতে পেরেছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যখনই কিন্তু লাইভে আসছেন, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদেরকে সুন্দর করে বোঝাচ্ছেন আমরা আগামী জীবনটা কিভাবে একটু এগিয়ে যেতে পারি, এবং এটাই কিন্তু আমাদের জীবনের মূল মন্ত্র। আমরা কিন্তু প্রত্যেকেই চাই জীবনে একটা সাকসেস পেতে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকের কিন্তু একটা ভীষণ চাওয়া। তো যদি আপনি সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন এবং আয়ুর্বেদের মধ্যে দিয়ে নিজেকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের সাথে থাকবেন। ম্যাম, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছে, আপনাদের সকলকে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচন্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সে কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার